শুভেচ্ছা। মাছরাঙা সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি নুরুন নাহার উইলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করি আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলি। শিবলি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। সরকারের তো আসলে 180 দিনের একটা পরিকল্পনা আছে, প্রায়োরিটি লিস্ট আছে আমরা জানি, যার মধ্যে 2 মাস অলরেডি সরকার পার করে ফেলছে। এর মধ্যে আসলে এই 2.5 মাস 2.5 মাসে বড় অর্জনটা যদি বলেন তাহলে কি বলবেন? ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাকে যারা দেখছেন শুনছেন সবাইকে ধন্যবাদ। সবচেয়ে বড় অর্জনটা কি দেখেছি, এটা আমি কয়েকদিন আগেই আমাদের 2 মাস যখন হলো তখন আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা অনুষ্ঠান করেছিলাম। সেখানে আমরা আমাদের অর্জনগুলো তুলে ধরেছি। তো সেখানে আমি কথা বলতে গিয়ে একটি কথা বলেছিলাম যে এই যে বিগত ফ্যাসিবাদী 1.5 দশক অবস্থাটা এমন দাঁড়িয়েছিল যে মানুষের কোনো অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। সরকার সরকারের মতো চলেছে, জনগণ জনগণের মতো চলেছে। আমার কাছে মনে হচ্ছে একসময় জনগণের অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে ঠিক আছে, আমাদের তো কিছু করার নাই। সো সরকার যেভাবে করতো তাদের মানলে কিছু করার ছিল না, না মানলে কিছু করার ছিল না। সরকার জনগণকে ভ্রুক্ষেপ করতো না। তো এই জায়গাতে সরকারের উপরে মানুষের কোনো আস্থা ছিল না। আমার কাছে মনে হয়েছে, আমি কথা সেদিনও বলেছি, আমি আজকেও আপনার অনুষ্ঠানে আবার বলছি যে আমার কাছে মনে হয়েছে যে এই সরকারের, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি আছে, যে জনগণের কাছে দায়বদ্ধ যে সরকারটি আছে, এই সরকারের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। জনগণ বিশ্বাস করছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণ বিশ্বাস করছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণ বিশ্বাস করছে, জনগণ তারেক রহমানকে বিশ্বাস করছে। এই যে পারস্পরিক জনগণ এবং সরকারের মধ্যে যে বিশ্বাস এবং যে সমঝোতা, এই অনুযায়ী দেশটা চলছে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে গত 2 মাসে আমরা এটা বলতে পারি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। এই আমরা তো দেখছি যে ইশতেহারে থাকা অনেকগুলো বিষয়, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফের মতো অনেকগুলো আসলে যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হেঁটেছে সরকার। সামনে আসলে কোন কোন প্রতিশ্রুতি, বড় প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন? আসলে যতগুলি প্রতিশ্রুতি আছে, প্রত্যেকটা প্রতিশ্রুতি কিন্তু বড়। কারণটা হচ্ছে প্রত্যেকটা জিনিস মানুষের যে জীবন মান উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি, একটার সঙ্গে আরেকটা খুবই প্রাসঙ্গিক, একটা আরেকটার পরিপূরক। একদিকে বেশি একদিকে কম, এটা না। সেক্ষেত্রে শুধুমাত্র বলা যায় যে প্রায়োরিটি কোনটা, অগ্রাধিকার কোনটা। তো আমরা ইতিমধ্যে, আপনি জানেন, আপনি নিজে বলেছেন, আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন দেওয়া শুরু হয়ে গেছে, ফার্মার্স কার্ড দেওয়া শুরু হয়ে গেছে, কৃষক কার্ড দেওয়া শুরু হয়ে গেছে, স্পোর্টস কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। খাল খননের সারা দেশে 20,000 কিলোমিটার যে খাল খনন কর্মসূচি, সেটা শুরু হয়ে গেছে। এরপরে আমাদের সামনে আরো একটা, এরপরে আপনি জানেন যে বাংলাদেশে ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, সেই ধর্মীয় গুরুদেরকে সম্মানে দেয়া, সেটা আমরা শুরু করে দিয়েছি। এরপরে আরেকটি আছে কার্ডের কথা যদি বলেন, প্রবাসী কার্ড। আপনারা জানেন যে বাংলাদেশের বাইরে 1.5 কোটিরও বেশি প্রবাসী থাকে, এবং এটা বাংলাদেশে বারবার প্রমাণিত হয়েছে যে প্রবাসীদের যে পাঠানো যে রেমিটেন্স, এটা আমাদের অর্থনীতির বিশাল এক ভিত্তি। সো কিন্তু প্রবাসীদের অনেক অভিযোগ আছে যে তারা ঠিকমতো, তাদের অনেক কিছু হচ্ছে দেশে, তাদের জায়গা সম্পদ এসব নিয়েও তাদের অভিযোগ আছে, কিংবা বিদেশে কর্মক্ষেত্রে তাদের কিছু সমস্যা আছে। সব কিছু মিলিয়ে অনেকগুলি সুযোগ সুবিধা নিয়ে একটা প্রবাসী কার্ড, সেটিও আমরা সেটিও এই নির্বাচনী ইশতেহারে আছে, সেটিও দেওয়া হবে। তরুণরা আসলে এই সরকারের জন্য একটা ভোট ব্যাংক ছিল, অনেক তরুণ নতুন ভোটার ছিল। তো তরুণদের অনেক প্রত্যাশা বর্তমান সরকারের উপর। তো বর্তমান সরকারও বলেছে তাদের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেক্ষেত্রে সরকার নতুন কোনো খাতের দিকে এগোচ্ছে কিনা কর্মসংস্থানকে মাথায় রেখে? হ্যাঁ, অবশ্যই। আমি আপনাকে বলি, এই যে আমার হাতে একটা আছে নির্বাচনী ইশতেহার। এই নির্বাচনী ইশতেহারে এটা এখানে ডিটেইল দেয়া আছে যে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান যে জায়গাটা আছে, অন্যতম অগ্রাধিকার যে জায়গাটা আছে, সেটা হচ্ছে নতুন কর্মসংস্থান এবং কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান। তো নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে আপনি ধরেন তরুণদের যে অবস্থাটা, বাংলাদেশ, আপনি শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় একটা কথা বলে যে আমাদের যে তারুণ্যের যে শক্তি, এই শক্তি বাংলাদেশে বড় একটা সম্পদ। এদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, তো সেই কাজটা নানাভাবে ভাগ করা হয়েছে। সেটি হচ্ছে
যে যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, এখন বেকার, তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় সেভাবে প্ল্যান তৈরি করা হয়েছে। যারা কোনো কারণে পড়াশোনাটা করতে পারেনি, একাডেমিক পড়াশোনা করতে পারেনি, তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে তাদেরকে উদ্যোক্তা বানানো যায়, কিভাবে তাদেরকে স্বাবলম্বী করা যায়, স্বনির্ভর করা যায়, ছোট্ট ছোট্ট প্রজেক্ট দিয়ে, ছোট ছোট ঋণ দিয়ে কিভাবে তাদেরকে কাজে লাগানো যায়, এই ধরনের বিস্তারিত পরিকল্পনা আছে। আমি আপনাকে পুরোটা যদি বলি দীর্ঘ সময় লাগবে। শুধুমাত্র আমি এটা এভাবে বলতে চাইছি যে বয়স ভিত্তিক এবং তাদের যার যার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সেক্টরে ভাগ করে তরুণদেরকে কিভাবে কিভাবে কার জন্য কোন শ্রেণী পেশার তরুণদেরকে কিভাবে কাজে লাগানো যায় সেটার বিস্তারিত পরিকল্পনা আমরা নিয়েছি। সরকার আসলে গত ১.৫ দশকে আমরা দেখেছি ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি জনগণ। তো স্বাভাবিকভাবে এই সরকারের উপরে আসলে এক ধরনের প্রত্যাশা অনেক বেশি। আমরা দেখেছি জনগণের প্রত্যাশা, আপনি বললেন আস্থার একটা জায়গা তৈরি হচ্ছে, সেই প্রত্যাশা পূরণের পথে আপনারা আসলে এই ২-২.৫ মাসের চ্যালেঞ্জগুলো কি কি দেখেছেন? চ্যালেঞ্জের কথা যদি চ্যালেঞ্জের কথা বললে, প্রথম কথা হচ্ছে যে কোনো কাজে চ্যালেঞ্জ, তো চ্যালেঞ্জটা আসলে প্রধানমন্ত্রী ফিল করছেন কিনা। হ্যাঁ, প্রত্যাশা পূরণের যে চ্যালেঞ্জের সামনে উনি চ্যালেঞ্জটা এই জন্য উনি মানুষের ওনার উপরে প্রত্যাশা আছে এবং এই প্রত্যাশা পূরণ করা একটা চ্যালেঞ্জ। কিন্তু যেহেতু উনি জানেন, প্রধানমন্ত্রী জানেন উনি কি কাজটা করবেন এবং এটা জানেন এবং এই কাজটা করতে গেলে কি ধরনের বাধার মুখোমুখি হবেন, উনি আসলে সেই বিষয়ে প্রস্তুত। আপনার মনে আছে কিনা, উনি যেদিন গেল বছরের 25 ডিসেম্বর যখন বাংলাদেশে ফিরলেন, উনি একটা বক্তব্যে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। এর মানে হচ্ছে এই প্ল্যানটা কি, এই বাংলাদেশটাকে পরিবর্তনের জন্য, এই বাংলাদেশটাকে জনগণের বাংলাদেশ করার জন্য যা যা করা দরকার, এই বাংলাদেশে মানুষের জীবন মান উন্নয়ন করার জন্য যা যা করা দরকার, ওনার বিস্তারিত প্ল্যান আছে। প্ল্যান আছে বলে উনি জানেন যে সামনে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তো উনি যেহেতু জেনে বুঝে এই পরিকল্পনা তৈরি করেছেন, ফলে প্রত্যাশার একটা চাপ থাকলেও, চ্যালেঞ্জ থাকলেও, সেগুলো উনি মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী যখন বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, তখন আসলে বৈশ্বিক পরিস্থিতি একটু ভিন্ন ছিল। এখন আমরা দেখছি বৈশ্বিক পরিস্থিতি কিছু একটা অস্থিরতা চলছে মধ্যপ্রাচ্যে, যেটির কারণে আমরা একটু তেল, গ্যাস, নানান সংকটের আঁচ পাচ্ছি। মনে হচ্ছে যে আমাদের দেশেও কিছুটা সংকট তৈরি হতে পারে। সেক্ষেত্রে কি সরকারের এই যে প্রায়োরিটি লিস্টে কোনো কাটছাট করা লাগছে, নাকি আগের মতো এগোতে পারছেন? একটা ভালো প্রশ্ন করেছেন। আই হ্যাভ এ প্ল্যান মানে হচ্ছে উনি যে সমস্ত প্ল্যানগুলো করেছেন, কোন কোন সেক্টর ভিত্তিক, প্রতিটি সেক্টর ভিত্তিক বাংলাদেশকে পরিবর্তন করার জন্য, বাংলাদেশকে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ পরিণত করার জন্য উনি যে সমস্ত পরিকল্পনাগুলি করেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে সারা বিশ্বের যে বৈশ্বিক যে পরিস্থিতি, এখানে যদি কোনো ধরনের নেতিবাচক প্রভাব থাকে সেটা আমাদের উপরে পড়বে, এটাও তো প্ল্যানেরই অংশ। সো এই ধরনের পরিস্থিতি হলে উনি কিভাবে সেটি মোকাবেলা করবেন সেই প্ল্যানটাও তার আছে। এই কারণেই তো উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। এই ধরা যাক এখন আমরা যে জ্বালানি তেলের কথা বলছি, হয়তো আপনি একটু পরে প্রশ্ন করবেন, তেলের কথা বলছি। আমরা এই কথা বলছি না যে আমরা একদম সমস্ত সমস্যা মুক্ত, কথা বলছি না। আমরা যে কথাটা বলছি যে সারা বিশ্ব তো এখন, শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্ব একটা সংকটময় পরিস্থিতির মধ্যে যাচ্ছে। শুধু আমরা কেন, আমেরিকাতে তেলের জন্য হাহাকার আছে, যুক্তরাজ্যে আছে, জার্মানিতে আছে, বিশ্বের বড় বড় উন্নত দেশে আছে। তারাও লিমিট অনুযায়ী খরচ করছে, তারাও মিতব্যয়ী হওয়ার চেষ্টা করছে। আপনি ফিলিপিনে দেখেন, ফিলিপিনে তো আমাদের চাইতে ফিলিপিনে দেখেন খুবই খারাপ অবস্থা। তো যেহেতু সারা বিশ্বে একটা সংকটময় পরিস্থিতি বিরাজ করছে, আমাদের দেশও তো সেটা থাকা স্বাভাবিক। এটি নিশ্চয়ই মোকাবেলা সরকারের একটা হ্যাঁ, আমরা যেটা করছি, বাংলাদেশ গভর্নমেন্ট যেটা করছে, এই সংকটময় পরিস্থিতি যাতে করে আমরা কন্ট্রোল করতে পারি, এই পরিস্থিতি যাতে আমরা মোকাবেলা করতে পারি, এই কারণে সরকার সক্রিয়, যেভাবে করা দরকার সেভাবে সক্রিয়। সুতরাং আমরা এই কথা বলছি না যে কোনো সংকট নাই, সারা বিশ্বযুদ্ধে সংকটে থাকে। এই গ্লোবাল ভিলেজের এই সময়ে বাংলাদেশটা কি বিশ্বের বাইরে তো না। যদি বাইরে না হয়, তাহলে সেই সমস্যার সারা বিশ্বে কোথাও ঝামেলা হলে সেটার নেতিবাচক প্রভাব নর্মালি বাংলাদেশে পড়বে। আর সরকার যে কাজটা করছে, যথাসম্ভব সিচুয়েশনটাকে
স্থিতিশীল রাখা। আমরা সেই চেষ্টাটাই করছি। আমরা দেখছি যে মানুষের মধ্যে আমাদের একটা জাতিগত প্রবণতাও হয়তো আছে, আমাদের প্যানিক বাইং বা কোনো একটা কিছু হবে চিন্তা করে অনেক ধরনের আমরা মজুদের দিকে এগোই। তো এটাও এক ধরনের, এই যে এটি সামলানো একটু দুরূহ মনে হচ্ছে কিনা? কারণ আমরা যখন তেল দেখলাম বিভিন্ন জায়গায় তেল মজুতের ঘটনা ঘটছে, বা অন্যান্য জিনিস বাজারে কখনো কিছু দাম বাড়া রাজ করতে পারলে সেটা মজুদের দিকে চলে যায়, সিন্ডিকেটের দিকে চলে যায়। এটাও আসলে সামলানোটা একটু দুরূহ হচ্ছে কিনা? দেখেন, এটা তো খুব স্বাভাবিক। এই যে আমরা যে স্টুডিওতে বসে কথা বলছি, তো এই স্টুডিওতে একটা নিয়মে চলছে। আপনি যদি দেখেন এই স্টুডিওতে এখন যদি কারেন্ট চলে যায়, কিংবা কোনো একটা ক্যামেরা কাজ করছে না, কিংবা কেউ কমান্ড শুনছে না, তাহলে তো আমরা এই কাজটা ঠিকমতো করতে পারবো না। হঠাৎ করে প্যানিক বাইং এর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে শুরুতে সব দেশে, বিশ্বের সব দেশে প্যানিক বাইং এর ক্ষেত্রে হঠাৎ করে একদিন দুদিন হয়, কিন্তু আমরা আমাদের এখানে হয়তো দীর্ঘ লাইনের কথা হয়তো আপনি বলছেন। এগুলো তো মানুষের নিজেরও বোঝা দরকার। আমাদের জনগণ, আমরা জানি যে জনগণের যে সমস্যা সংকট যদি মোকাবেলা করে, সরকার অবশ্যই আন্তরিক, সরকার অবশ্যই বিষয়টাকে সুন্দরভাবে আন্তরিকতার সঙ্গে দেখতে চায়। কিন্তু জনগণ যদি যেই দীর্ঘ লাইনটা হচ্ছে, এই লাইনটা হওয়ার কারণটার, লাইনটা হচ্ছে তাদের হয়তো তেলের দরকার আছে, বাট আমরা পত্রপত্রিকা এটাও দেখেছি যে অনেকে নাকি একাধিকবার তেল কিনছে, কিংবা তেলটা নিজের মতো করে আবার বাইরে বিক্রি করছে। অনেক জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী তেলের মজুদ উদ্ধার করেছে। এখন এগুলি তো সরকার যতটা সম্ভব চেষ্টা করছে জনগণের স্বার্থে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হোক কিংবা অন্যান্য যে সমস্ত সোর্স দিয়ে হোক, এটাকে যাতে করে কেউ এটাকে মিস ইউজ করতে না পারে। তারপর আমি জনগণের কাছে আন্তরিকভাবে আহ্বান জানাবো, আমরা তো এই দেশের মানুষ, আসুন সবাই মিলে ভালো ভালো থাকি, একজন আরেকজনকে সহযোগিতা করি, তাহলে মনে হয় আমাদের সমস্যাটা আমরা মোকাবেলা করতে আরো সহজ হবে। কারণ এই দেশটা তো, সরকার তো পরিচালক, দেশটা তো সরকারের না, দেশটা তো আমাদের জনগণের। সরকার তো সেখানে ড্রাইভিং ফোর্সে আছে। এই যা যেহেতু বৈশ্বিক সংকট নিয়ে আমরা কথা বলছি, একটি জিনিস একটু বলতে চাই। বিদ্যুৎ এবং গ্যাস তো আসলে আমাদের নিত্য দিনের অংশ হয়ে উঠেছে, এবং আমাদের যে শিল্প কারখানা বা অন্য যেসব যা কিছু, সব জায়গায় বিদ্যুৎ এবং গ্যাসের প্রয়োজন। মধ্যপ্রাচ্যের এই সংকটের কারণে এই দুই সেবা আসলে পরিপূর্ণভাবে পাওয়ার ক্ষেত্রে কোনো সংশয় তৈরি হয়েছে কিনা? কারণ আমরা দেখলাম সংসদে গতকালকে ঘোষণা হলো যে 110 মেগাওয়াট ঢাকায় লোডশেডিং করতে হবে, বা আমরা শুনছি ঢাকার বাইরে লোডশেডিং এর মাত্রা বেড়ে গেছে, যেখানে সেচ কাজ ব্যাহত হচ্ছে। তো এটি নিয়ে আসলে সংশয় তৈরি হয়েছে কিনা, বা এর ক্ষেত্রেও আসলে কোনো ব্যাকআপ প্ল্যান সরকারের আছে কিনা? সরকার পরিস্থিতি মোকাবেলার জন্য অবশ্যই ব্যাকআপ প্ল্যান আছে। তো আর এখন যেটা বললেন আপনি, এই বৈদ্যুতিক সংকটের কথা বললেন, দেখেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের দরকার হয়, আমাদের তেল লাগবে, ডিজেল লাগবে, অকটেন লাগবে। এই যে জ্বালানি সংকটটা, এটা তো একদিনের সমস্যা না। বিএনপি গভর্নমেন্ট ফর্ম করেছে কবে? ফেব্রুয়ারি মাসে এসছে, তো 2 মাস আর কয়েকদিন হলো, এসেই যে বৈশ্বিক পরিস্থিতির মধ্যে পড়েছে। আপনারা জানেন যে বিগত সরকার কি করেছে, সারা দেশটাকে, সারা বাংলাদেশ, এই বাংলাদেশটাকে নিজস্ব উৎপাদনে না গিয়ে বাংলাদেশটাকে আমদানি নির্ভর করে ফেলেছিল। আমরা সমস্ত কিছু আমদানি করতে হচ্ছে। আমাদের সক্ষমতা আছে কিনা এটা দেখারও তো প্রয়োজন মনে করেনি। আমরা নিজেরা কিভাবে গ্যাস তৈরি করা যায়, কিভাবে নতুন 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 গ্যাস ক্ষেত্র তৈরি দেখা যায় কিনা, নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা যায়, সেখান থেকে উত্তোলন করা যায় কিনা, আমরা এই কাজগুলি করেছি কিনা। আমার মনে হয় আপনারা যদি, সাংবাদিকরা যদি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে যে আসলে এই জায়গাগুলিতে আমাদের ব্যর্থতা আছে কিনা, তাহলে জনগণ আরো বেশি আশ্বস্ত হবে। সুতরাং একটা আমদানি নির্ভর, ঋণ নির্ভর একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে সরকার শুরু করেছে। শুরু করার পরে, শুরু করতে না করতেই আপনার বৈশ্বিক পরিস্থিতি যে অবস্থায় গেছে, সেখানে সরকার এগুলো স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এবং এই যাতে করে পরিস্থিতি সামনের দিকে, তো আমরা জানি না যুদ্ধ কোন দিকে যাচ্ছে, পরিস্থিতি যাতে আরো ডিটোরিয়েট না করে, আরো অবনতি না ঘটে, সেই জন্য অবশ্যই সরকারের ব্যাকআপ প্ল্যান আছে। এবং আমি জনগণের কাছে আহ্বান জানাবো যে উদ্বেগের কিছু নেই। হ্যাঁ, সাময়িক কষ্ট, সারা বিশ্বের মানুষের যদি যেমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, সেটা হয়তো আমরা সেই অবস্থাটা আমরা হয়তো ফেস করছি কিংবা করব, কিন্তু উদ্বেগের কিছু নেই। সরকার দায়িত্ব নেওয়ার আগে আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভীষণ রকমের একটা উদ্বেগ ছিল জনগণের মধ্যে। এখনো কিছু, তখন তো মবের ঘটনা প্রায় রেগুলার ছিল, এখনো কিছু মবের ঘটনা ঘটছে। তো এইটি নিয়ন্ত্রণে সরকার আসলে কোন পথে হাঁটছে? দেখুন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নির্বাচিত হলেন, এর 2 দিন পরে সম্ভবত উনি দেশে বিদেশে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে উনি একটু বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আইন কেউ হাতে তুলে নিতে পারবে না, এবং দেশে আইনের শাসন, ন্যায়ের শাসনই হচ্ছে শেষ কথা।
তো আর আমরা শুরু থেকেই যে এই মবক্রেসি কিংবা মব ভায়োলেন্স, এটা আমরা এটার বিরুদ্ধে। কারণ হচ্ছে যে যেখানে মব ভায়োলেন্স থাকবে সেখানে আইনের শাসন থাকতে পারে না। সো দুটো তো একসাথে চলতে পারে না। সো বিএনপির যে বর্তমান গণতান্ত্রিক সরকার, এই সরকার অবশ্যই আইনের শাসনের পক্ষে, এবং এটি করার জন্য যা যা করা দরকার আমরা সেই কাজটা করছি। আমরা দেখলাম আরেকটা চ্যালেঞ্জেও আসলে সরকারের সামনে এসে দাঁড়িয়েছে স্বাস্থ্য সেবা নিয়ে। হামে আসলে অনেক শিশুর মৃত্যু হয়েছে এবং অনেকে আক্রান্ত হয়েছে। এই হাম পরিস্থিতিও নিশ্চয়ই আপনাদের জন্য অপ্রত্যাশিত ছিল। অবশ্যই হামের পরিস্থিতি অপ্রত্যাশিত ছিল। আপনারা তো নিজের অনেক রিপোর্ট করেছেন, আপনারা জানেন যে 1 থেকে 5 বছর বয়সী শিশুদেরকে হামের টিকা দেওয়া লাগে। সম্ভবত দুটো ডোজ দেওয়া লাগে, একটা ডোজ তারপর আরেকটা ডোজ দেওয়া লাগে। আমরা যতটা দেখেছি, রিপোর্টগুলো যেটা দেখেছি, মন্ত্রী মহোদয়গণ, কনসার্ন মিনিস্ট্রির যে মন্ত্রী মহোদয়গণ, তাদের যে রিপোর্ট পেয়েছি, পত্রপত্রিকায় যে সমস্ত রিপোর্ট পেয়েছি, আমরা দেখেছি যে 2020 সাল থেকেই আসলে হামের টিকা দেওয়া অনিয়মিত হয়ে গেছিল। এবং এই যে বিগত যে ইন্টারিম গভর্নমেন্ট, তারাও এই হামের টিকা দেওয়া নিয়ে তাদের মধ্যে কোনো কনসার্ন ছিল না, কিংবা তাদের আন্তরিকতা ছিল কিনা সেটি নিয়ে এখন কোশ্চেন উঠেছে। এটা কি কারণে করেছে সেই সরকার জানে। তো 2020 সাল থেকে যদি হামের টিকা অনিয়মিত দেওয়া হয়, তাহলে 2020 সাল থেকে এখন 2026, তার মানে 5 বছরের বেশি, যেখানে 5 বছরের মধ্যে 2বার করে হামের টিকা দেওয়া যায়, সেখানে আমরা এমন অনেক আছে যে একটা টিকাও দেওয়া হয় নাই, কিংবা কেউ একটা কোনোভাবে দিল আর একটা দেওয়া হয় নাই। হঠাৎ করে আমরা এই জানুয়ারি থেকে দেখা গেল যে জানুয়ারি থেকে মনে হয় এটা আস্তে আস্তে প্রকোপটা বাড়তে শুরু করছিল, এখন যে অবস্থা আছে। তো এখন আমরা যে কাজটা করছি, এই অতীতের সরকারকে দোষের মধ্যে না গিয়ে বর্তমান সরকার যেটা করেছে, যে গত মাসের 5 এপ্রিল থেকে, যদি আমি জানি, আমার কাছে একটা নোট আছে যে গত মাসের 5 এপ্রিল থেকেই সারা দেশে ঝুঁকিপূর্ণ 18টা জেলা, 30টা উপজেলায় কিন্তু হামের টিকা দেওয়া হয়েছে। এবং 12 এপ্রিল থেকে দেওয়া হচ্ছে 4টা সিটি কর্পোরেশনে। আর গত 20 এপ্রিল থেকে আগামী 20 মাস পর্যন্ত সারা দেশে হামের টিকা দেওয়া হবে। প্রায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2 কোটি শিশুকে। সো এই কাজটা আমরা করছি। এখন এই কাজটা তো অবশ্যই প্রত্যাশিত ছিল। মাত্র গভর্নমেন্টের বয়স 2 মাস। তো 2 মাসের মধ্যে তো বসে এই টিকা পরিস্থিতিটা কি, এবং টিকা তো চাইলেই আনা যায় না, এটা তো একটা প্রসেসের মধ্যে আনতে হয়। এই টিকাটা তো আমরা উৎপাদন করি না। তো এই জায়গাটা তো আমরা মোকাবেলা করছি। এবং আমি আপনার অনুষ্ঠানে একটা কথা বলি, দেখেন, বাংলাদেশে অনেক মা তাদের সন্তানকে হারিয়েছেন। এই যে আমরা যদি খালি দোষারোপের রাজনীতিটা করি, এই জায়গায় আমি আপনার অনুষ্ঠানে এই জন্য বলতে চাই, এই দোষারোপের রাজনীতি না করে আপনি কতটা টেলিভিশনে শুনেছেন বাংলাদেশের এই সরকারের কতজন মন্ত্রী, কেউ কি কথা শুনেছেন যে বারবার খালি আগের সরকারের দোষ দিয়ে বসে আছে? না, বরং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি হাম এবং রুবেলা টিকার কথা বলতে গিয়ে উনি কথা বলেছেন যে সমস্ত মায়েরা সন্তান হারিয়েছেন, আমি সেই সমস্ত মায়েদের কাছে দুঃখ প্রকাশ করছি ব্যক্তিগতভাবে। হ্যাঁ, সংসদে উনি বলেছেন, এই কথাটা বলেছেন। এই যে একজন নেতা যিনি রাষ্ট্র পরিচালনা করছেন, আমি বিশ্বাস করি ওই রাষ্ট্র পরিচালনা যিনি করছেন, তার যদি এই ধরনের মানসিকতা হয় যে জনগণের কাছে দায়বদ্ধতা, দুঃখ প্রকাশ করা, এটা যদি হয়, তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ সামনের দিকে আমাদের পরিস্থিতি ভালো হবে, আমরা ভালোভাবে থাকতে পারবো ইনশাল্লাহ। আমরা তো তরুণদের একটা প্রসঙ্গ আপনাকে জিজ্ঞেস করেছিলাম, তো তরুণদের প্রত্যাশা বা শিশু এখনকার যে যারা আছে তাদের জন্য সরকার কিন্তু অনেক পরিকল্পনা করেছে। শিক্ষা নিয়ে একটা স্পেসিফিক পরিকল্পনা আছে, স্বাস্থ্য নিয়ে আছে, বা সামনে আমরা 4র্থ শিল্প বিপ্লব কিভাবে মোকাবেলা করবো সেটি নিয়েও আছে। সেসব পথে আসলে এবারই নিশ্চয়ই শিক্ষার পরিবর্তন এনে ফেলা সম্ভব না, বা এই জিনিসগুলো, ছোট ছোট পরিবর্তনগুলো নিশ্চয়ই আপনারা শুরু করেছেন। জি, শিক্ষার ক্ষেত্রে আসলে দেখলাম এসএসসি শুরু হয়েছে, তো এই সব ক্ষেত্রে বা অন্যদের ভাষা শিক্ষা বা এই জায়গাগুলো কতদিন লাগবে কি মনে করেন? না, এই জায়গাগুলো তো শুরু হয়ে গেছে। আমাদের শিক্ষা কারিকুলাম যেটা আছে, এটাকে যুগোপযোগী করতে হবে। এটাকে শুধুমাত্র আমরা যে পুঁথিগত যে শিক্ষা আছে, এটার পাশাপাশি ব্যবহারিক শিক্ষা, কারিগরি শিক্ষা করতে হবে। একদম প্রাথমিক স্কুল থেকেই ব্যবহারিক শিক্ষা, কারিগরি শিক্ষাকে রেখে বাধ্যতামূলক করেই আমাদের যে শিক্ষা কারিকুলাম, এটা পরিবর্তন করা হচ্ছে। এবং এটার মধ্যে একটা বিশেষজ্ঞ টিম
যারা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেন। এটা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দলের দায়িত্বে ছিলেন, দলের চেয়ারম্যান উনি এখনো আছেন, আগে থেকেই উনি এটা নিয়ে কাজ করছেন। উনি রিসার্চ করে কিভাবে শিক্ষা কারিকুলামটাকে গণমুখী করা যায়, জনমুখী করা যায়, সেভাবে কাজগুলি করছেন। এবং আপনি আপনি দেখেছেন যে একজন শিক্ষার্থী যদি শিক্ষাবর্ষের যে কোনো পর্যায়ে যদি ড্রপ আউট হয়ে যায়, ধরা যাক কেউ এসএসসি পাস করার পর আর পড়তে পারলেন না, কিংবা কলেজে গিয়ে পড়তে পারলেন না, ইভেন কেউ যদি 8-9 পড়ার পর কোনো কারণে ড্রপ আউট হয়ে যায়, সেখান থেকে গিয়েও যেন কোনো লোক বেকার না থাকে, কেউ যেন বেকার না থাকে। ওই জন্য শুধুমাত্র পুঁথিগত শিক্ষার পাশাপাশি কিভাবে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং দেওয়া যায় সেটা শিখতে পারে, সেই কাজটা আমরা করছি। আর ভাষা শিক্ষার ক্ষেত্রে উনি যেটা করছেন যে আমরা তো সাধারণত বাংলা ইংরেজি স্কুলে যারা পড়েন এটা জানে, আরবিটাও আমরা কোনো না কোনোভাবে ক্লাসে পড়ি, কিংবা অনেকে আরবিটা নানা কারণে পড়েন। এরপর আরেকটা ভাষা যদি কেউ জানে, হ্যাঁ, সবার একটা তৃতীয় আরেকটা ভাষা জানেন, তাহলে দেখবেন আমাদের তরুণরা যারা বিদেশে যায় শুধুমাত্র ভাষা না জানার কারণে আমরা অন্য অনেকের চাইতে অনেক পিছিয়ে পড়ি। সো আমাদের প্রধানমন্ত্রী যেটা চিন্তা করেছেন যে যদি আমরা একাধিক ভাষা শিক্ষা দিতে পারি, তাহলে যদি আমাদের তরুণরা যদি বাইরে যায়, বাইরে গেলে খুব সহজেই যেই দেশে যাবেন সেই দেশের ভাষা জানলে তার পক্ষে একটা নতুন কাজ করা সহজ হয়ে যাবে। আমরা একটা বিষয় একটু জানতে চাই যে গত 1.5 বছরে 2 বছর বেশি সময় ধরে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক ঠিক স্বাভাবিক ছিল না। সেটি স্বাভাবিক করার ক্ষেত্রে বর্তমান সরকার আসলে কি করছে সেটি নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, যদি আপনি একটু বলেন। না, স্বাভাবিক অস্বাভাবিকের বিষয় না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি বলে দিয়েছেন এখানে কোনো নির্দিষ্ট করে কোনো দেশের কথা বলা দরকার নাই। বাংলাদেশের পলিসিটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, আমার দেশের স্বার্থ আগে। আমার দেশের স্বার্থটাকে রেখে, স্বার্থ সমুন্নত রেখে একটা দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে পারস্পরিক সম্মান মর্যাদার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। সো এখানে যারা যদি আমার দেশের স্বার্থ যদি কেউ ক্ষুণ্ণ না, যদি আমার দেশের স্বার্থ রক্ষা হয়, আমার দেশের স্বার্থ রক্ষা করে আমরা সবার সাথে সম্পর্ক করবো। সো এটা নতুন করে কোনো নির্দিষ্ট কোনো দলের দেশের ব্যাপারে আমাদের আলাদা করে কোনো পলিসি নাই। আপনি বলছিলেন যে সরকার যখন দায়িত্ব নিয়েছে আসলে প্রত্যেকটি সেক্টরই ভঙ্গুর অবস্থায় পেয়েছে। আমরা প্রত্যেকটি সেক্টরে আরো একটা জিনিস দেখি, যেটা দুর্নীতির অভিযোগ। ভীষণ রকম অভিযোগ আসে যে প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই দুর্নীতি নিমজ্জিত। তো সেসব ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তনের করাটাও কি চ্যালেঞ্জ মনে করেন কিনা? দেখুন, অবশ্যই আপনি যদি দীর্ঘদিন ধরে একটা কাঠামো চলতে থাকে এবং সেটার সঙ্গে যদি সবাই অভ্যস্ত হয়ে ওঠে, দুর্নীতিকে যদি মানুষ ঘৃণা না করতে শেখে, দুর্নীতি যারা করেন তাদের মধ্যে যদি একটা বোধ তৈরি না হয় যে আমি কার টাকা নিচ্ছি, দুর্নীতি কি করছি, কার জন্য করছি, এটা কিন্তু একজন ব্যক্তি মানুষের এই বোধ থাকাও জরুরি। কিন্তু না থাকার কারণটা কি জানেন? এই যে বিগত 1.5 দশক ধরেন আপনি প্রকাশ্যে মানুষ দুর্নীতি করেছে, প্রকাশ্যে টাকা পাচার করেছে, ব্যাংক লুট হয়েছে, ব্যাংক নিয়ে গেছে মানুষ। হ্যাঁ, তা এইগুলো নিয়েও কিন্তু এইসব বিষয় নিয়ে আমরা কথা বলি না। এইসব বিষয় নিয়ে কিংবা কথা বললো এইসবের কোনো রেমেডি ছিল না, এগুলোর কোনো প্রতিকার ছিল না। তো বর্তমান সরকার যে কাজটা করছেন, আপনারা দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকে, সকাল থেকে আরম্ভ করে যতক্ষণ পর্যন্ত কাজ করেন, প্রত্যেকটা কাজ তিনি আগে নিজে করেন, সেই কাজগুলি করে একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে চান। ওনার যেই কনসার্নটা সবসময় আছে যে আমরা মানুষের মধ্যে যে শিষ্টাচার, নৈতিকতা, মূল্যবোধ, এগুলো যদি আমাদের মধ্যে জাগিয়ে তোলা না যায়, তাহলে তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা আছে সেই জায়গায় পৌঁছানো কঠিন। তো দুর্নীতি তো একটা ব্যাধি, সামাজিক ব্যাধি। দুর্নীতি যদি কেউ ধরা পড়ে, কারাগারে যাবে কিংবা যে কোনো শাস্তি হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে যিনি দুর্নীতি করছেন তার তো নিজের যদি বিবেকবোধ সম্পন্ন মানুষ, আমরা যদি বিবেকটাকে যদি হারিয়ে ফেলি, তাহলেই তো দুর্নীতি করে। তো এই বিবেকবোধটাকে জাগিয়ে তোলা, মূল্যবোধে আমাদের ফেরা, এই জায়গাটা যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে এটা কঠিন। সুতরাং অবকাঠামোগত চেঞ্জ যেটা আমরা অবশ্যই করতে চাই, সেটা করা একটু কঠিন হলেও আমরা আশা করি এটা করা সম্ভব হবে, যেহেতু এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার, এবং সরকার একটা জিনিস নিশ্চিত করতে চায় যে জনগণের জানার অধিকার আছে যে তার একটা টাকা কিভাবে খরচ হয়।
এখন একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, তো সিনিয়র সাংবাদিক হিসেবে আপনি জানেন গণমাধ্যমের আসলে কি অবস্থা। গণমাধ্যম নিয়ে বিগত সরকারের সময় একটা কমিশন হয়েছিল, যদিও সেটির কোনো কার্যকারিতা দেখা যায়নি। সরকারের আসলে গণমাধ্যম নিয়ে ভাবনা কি? আপনি যেহেতু আমাকে পরিচয়টাই এভাবে দিলেন যে আমি দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করেছি, সেই জায়গা থেকে কথাটা বলি। এই যে একটু আগে আপনার সঙ্গে বিরতির আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল, হাম প্রসঙ্গ, ঠিক আছে, বুঝলাম যে 2020 সাল থেকে আজ পর্যন্ত সরকার হাম, মানে আজ পর্যন্ত না, 2020 সাল থেকে 5 বছর 20 সালে যে সরকারটা ছিল, ফ্যাসিবাদী সরকার ছিল, এরপরে একটা ইন্টারিম গভর্নমেন্ট এসছে, তারা হাম এবং রুবেলা টিকা দেওয়ার ব্যাপারে কনসার্ন ছিল না। এই সরকারের দোষটা আমরা দিতে পারি, যেহেতু গণমাধ্যম নিয়ে কথা বলছেন। আমি এবার একটু গণমাধ্যমের মানুষ হিসেবে আত্মসমালোচনার জায়গা থেকে একটা কথা বলি। আমার সন্তান আছে, আপনার সন্তান আছে, আমাদের যারা আমাদের চারপাশে আছে তাদের সন্তান আছে, যারা আমরা গণমাধ্যম কর্মী তাদের সন্তান নেই। তাহলে সেই গণমাধ্যমে কয়টা রিপোর্ট এসছে যে 1 বছর থেকে 5 বছরের মধ্যে তার সন্তান টিকা পাচ্ছে কিনা? 2টো টিকা দিতে হয়, একটা টিকা দেওয়ার পরে আরেকটা টিকা দিচ্ছে না। তা আমরা গণমাধ্যম এত কথা বলছি, তাহলে সবগুলি গণমাধ্যম, যদ্দূর আমি জানি ঢাকা শহরে 4 থেকে 500 পত্রিকা বের হয়, না হলে 30 থেকে 40টা মতো চ্যানেল আছে। সবগুলি চ্যানেল যদি 1 সপ্তাহ কথা বলতো যে হামের টিকা দেওয়া হচ্ছে না কি জন্য আমার সন্তানকে, তাহলে তো আমার মনে হয় না কোনো সরকার এটা উপেক্ষা করার জায়গা ছিল, উপেক্ষা করা সম্ভব ছিল। করিনি আমরা। এই আত্মসমালোচনা করার জায়গাটা এই জন্য বললাম। আসলে সরকার কি করছে না করছে তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা আমাদের দায়িত্বটা ঠিকমতো পালন করছি কিনা। আমরা হামের টিকা দেয়া হচ্ছে না, সরকার দিচ্ছে না, সেটা আমরা সেই রিপোর্টগুলি করতে ব্যর্থ হয়েছি কেন? আমার সন্তান নেই। আজকে যারা মারা যাচ্ছে, এটা কি বিএনপি, মানে বিএনপি যারা করে তাদের সন্তানরা হামে আক্রান্ত হচ্ছে না, নাকি অন্য, মানে কি শুধুমাত্র বিরোধী দল, বিরোধী মতের মানুষ আক্রান্ত হচ্ছে? সো এই যে যতক্ষণ পর্যন্ত সরকার কি করছে সেটার চেয়ে বড় কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা নিজেরা দায়িত্বশীল না হব, কিছু অন্তত নিজেদের স্বার্থটা না বুঝবো, এই নিজেদের জনগণের স্বার্থটা সাথে যদি আমরা বুঝতে ব্যর্থ হই, তাহলে এই ধরনের আমরা, সরকার আমাদের কিছু করে দেবে না। এবার আসলে সরকারের জায়গায়, সরকার সরাসরি বলেছে গণমাধ্যম কর্মীদের কাছে, আপনারা রিপোর্ট করেন। আপনি সরকার কি চায়? একটা দায়িত্বশীল গণমাধ্যম চায়। সরকারকে আপনি সমস্ত কিছু সাপোর্ট করার দরকার নেই। যতক্ষণ সরকার জনগণের পক্ষে থাকে ততক্ষণ সরকারের ভালো কাজগুলো আপনারা তুলে ধরেন। যদি সমালোচনা করে, তাহলে সেই, যদি সমালোচনা করতে চান গঠনমূলক সমালোচনা করেন। কারণ আমি আপনাকে একটা বার্তা দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু টেলিভিশনে দেখেন, পত্রপত্রিকা দেখেন, দেখে উনি একটা নির্দিষ্ট সময় ধরে পত্রপত্রিকা দেখে সেগুলো টিক মার্ক দিয়ে, যাই কনসার্ন যে মিনিস্ট্রি আছে, যারা মন্ত্রী মহোদয়গণ, যিনি যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যিনি আছেন, যেই কর্মকর্তা যেখানে আছেন, প্রত্যেকটা পাঠায়, এবং এই কাজটা উনি রুটিন ওয়ার্কের মতো করে করেন। তো সেই জায়গা থেকে সরকার তো আর বাধা দিচ্ছে না কোনো জায়গায়। আমরা সাহসের সঙ্গে সেই বাধাটা, মানে সাহসের সঙ্গে আমরা জনগণের পক্ষে দাঁড়াতে পারি কিনা, বরং আমরাই, আমাদের সাংবাদিকের অধিকার সম্পর্কে সচেতন থাকা দরকার। সাংবাদিকদের অধিকারের প্রসঙ্গ যেহেতু এসেছেন, আমরা দেখি সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক একটা বিষয় আছে, এই কোন দলের বা অন্য দলের সমর্থক, তো সেটি আসলে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে আপনি বাধা মনে করেন কিনা? যেহেতু আপনি একজন সাংবাদিক, আমি বলবো। এবং সাথে আরেকটি বিষয় যেটি হচ্ছে, বিগত সরকারের সময় দেখেছি আমি সংবাদ প্রচারের ক্ষেত্রে এক ধরনের বাধা ছিল, যেটি নিয়ে সরকারের সমালোচনায় পড়তে হয়েছে। নিশ্চয়ই এই সরকার এটি নিয়ে সচেতন আছে। প্রথম প্রশ্নটা ছিল আপনার মনে হয় সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়। সাংবাদিকদের রাজনৈতিক পরিচয় থাকে, আমি জানি না, এটা নিয়ে বিতর্ক আছে, সারা বিশ্বজুড়ে হয়তো বিতর্ক আছে। সাংবাদিকদের রাজনৈতিক পরিচয় থাকার মধ্যে খুব বেশি বড় অন্যায় আছে বলে আমি মনে করি না। একজন সাংবাদিক তো সারাদিন তথ্যের সঙ্গে থাকেন, ইনফরমেশনের সঙ্গে থাকেন। সারা বিশ্বে কোথায় কি হয়েছে সাংবাদিক খবর রাখেন, বাংলাদেশে কোথায় কি হচ্ছে খবর রাখেন। একটা খবর যখন আপনি দেখেন, সারা বিশ্বে কোথায় কি হচ্ছে আপনি যখন দেখেন, অবশ্যই আপনার ওই সংবাদ, ওই ঘটনার পক্ষে কিংবা বিপক্ষে একটা মতামত সৃষ্টি হয়। তাহলে আপনি যদি এমন একটা রাজনৈতিক আবহে থাকেন, সারাদিন সংবাদের মধ্যে থাকেন, তাহলে আপনার অবশ্যই কোনো না কোনো রাজনৈতিক দলের মধ্যে আপনার পক্ষে কিংবা বিপক্ষে একটা মতামত তৈরি হবে। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম হচ্ছে তখনই আমি সাংবাদিকতা হারিয়ে ফেলি, যখন আমি যেই দলটাকে সাপোর্ট করি সেই দলের যদি কোনো অন্যায় করে,
সেটা লেখার স্বাধীনতা হারিয়ে ফেলি, তখন আমার সাংবাদিকতার মূল্যবোধটা নষ্ট হতে থাকে। কিন্তু ওই পর্যন্ত কোনো সমস্যা নেই। আমি কি বোঝাতে পেরেছি? সুতরাং সাংবাদিকরা রাজনীতি করবে না, তাহলে রাজনীতি করবে কি? সারাক্ষণ তথ্যের মধ্যে থাকেন। কিন্তু রাজনৈতিক ডামাডোলে, রাজনৈতিক সমর্থনের কারণে যেন আপনার নিজের বোধ, যে নিজের যে মূল্যবোধ, সেটা যেন হারিয়ে না যায়, সাংবাদিকতার যে মূল্যবোধ সেটা যেন হারিয়ে না যায়, ওই জায়গাটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেহেতু আপনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব, আমরা জানি যে আপনি অনেক ব্যস্ত থাকেন, তো তারপরেও অনেকে বলে থাকেন আপনি খুব কম কথা বলেন গণমাধ্যমের সাথে, এটি আসলে কেন? এটা যদি কেউ বলে, আমার কাছে মনে হয় না যে অসত্য বলছে। এটা আমি অনেকটা ইচ্ছে করেই এই কাজটা করি, ইচ্ছে করেই করছি অনেকটা। কারণটা কি জানেন? আমাদের সরকারের, বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যেটা আছে, এটা আমরা বারবার একটা কথা বলি যে এই সরকারটি হচ্ছে জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার, জনগণের সরাসরি ভোটে সরকার। এই সরকারটা আমরা পেয়েছি অসংখ্য মানুষের প্রাণের বিনিময়ে। বিগত 15 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তারা পরিবার ছিল, ঘরবাড়ি ছাড়া ছিল। এরপরে এই দীর্ঘ পথ পরিক্রমায়, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 5ই আগস্টে আমাদের অসংখ্য তরুণের শহীদের বিনিময়ে, প্রাণ উৎসর্গ, আত্মত্যাগের বিনিময়ে আমরা যে সরকারটা পেয়েছি, এই সরকারটা তো জনগণের বহুল আকাঙ্ক্ষিত সরকার। তো এই এই সরকার যখন আমরা এই নির্বাচনে যখন কাজ করছি বিএনপি, আমি আপনাকে এর আগে একবার দেখিয়েছি, এই যে একটা আছে নির্বাচনী ইশতেহার বিএনপির, এই নির্বাচনী ইশতেহারটা কিন্তু একদিনে হয় নাই, কিংবা নির্বাচনকে সামনে রেখে হয় নাই। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন লন্ডনে ছিলেন, তখন থেকেই তিনি সারা বাংলাদেশে কথা বলে বলে, জনগণের সঙ্গে কথা বলে, দলের সঙ্গে কথা বলে, এবং গণতন্ত্রের পক্ষে অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে কথা বলে 31 দফা চূড়ান্ত করেছেন। এই 31 দফার ভিত্তিতে কিন্তু ফাইনালি নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনী ইশতেহার নিয়ে গিয়ে কি আমাদের যে এমপিরা, আমাদের দলে এখন শুধুমাত্র বিএনপির 210 জন এমপি আছে, এই 210 জন এমপি যে তাদের এলাকাতে গিয়েছেন, ভোট চেয়েছেন, এই নির্বাচনী ইশতেহারে যতগুলি প্রতিশ্রুতি আছে সবগুলো মানুষের কাছে দিয়েছেন। এখন এই মানুষ এই একজন এমপিকে নির্বাচিত করার পরে জনগণের জানার অধিকার আছে যে আমাদের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এগুলি বাস্তবায়ন করছে কিনা। তাহলে এগুলি কিভাবে জনগণ জানবে? জনগণ তার এমপিকে জিজ্ঞেস করবে। সুতরাং এমপি কথা বলছে। এবার আসেন আপনি, মন্ত্রণালয়গুলো কাজ করছে, তো মন্ত্রণালয়গুলো যদি কাজ করে, এই মন্ত্রণালয় কাজটা ঠিকমতো হচ্ছে কিনা বাংলাদেশের জনগণ জানার অধিকার আছে। তো তাহলে জনগণ, এই মন্ত্রীরা রেগুলার প্রেসের সামনে আসছেন, কখনো তাদের যে তথ্য কর্মকর্তা আছে তাদের মাধ্যমে আসছেন, কখনো প্রেস কনফারেন্সের মাধ্যমে আসছেন, কখনো জনগণের মুখোমুখি জনসময় বলছেন যে সমস্ত কাজগুলি, যারা যে সমস্ত প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেগুলোর ব্যাপারে কথা বলছেন। এবার আসেন আপনি, মন্ত্রী রেগুলার কথা বলছে, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ হিসাবে তথ্য মন্ত্রণালয় প্রতিদিন যা যা ঘটছে এগুলো কিন্তু সাধারণ প্রেসের কাছে বলছে, জনগণের সামনে বলছে। তথ্য মন্ত্রণালয় এখন আবার একটা প্রেস ব্রিফিং আলাদা করছে, প্রতি সপ্তাহে সম্ভবত একবার দুবার হয়, প্রতি সপ্তাহে একবার করে, হ্যাঁ করে, সেখানে মানুষ জানতে পারছে। এরপরে হয় আপনার ক্যাবিনেট মিটিং যখন হয়, সেই ক্যাবিনেটে কি কি সিদ্ধান্ত হয় সেগুলি আমাদের ক্যাবিনেট সচিব মহোদয় যথারীতি যত রাত হোক জানিয়ে দেয়। প্রধানমন্ত্রীর অফিসে যে সমস্ত কাজগুলি হয় এগুলি প্রেস উইং থেকে জানিয়ে দেওয়া হয়। এবং সম্প্রতি আরেকটা যে কাজটা হচ্ছে সেটি হচ্ছে যে, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী, তা ওনার পক্ষে প্রত্যেক দিন তো সাংবাদিকদের মুখোমুখি অসম্ভব না। তো সেক্ষেত্রে যদি এমন কোনো সিদ্ধান্ত থেকে থাকে ওনার পক্ষ থেকে, ওনার কোনো নির্দেশিত তথ্যগুলি জানিয়ে দেওয়ার জন্য স্পোক পার্সনও করা হয়েছে। এতভাবে জানানোর পরেও আমাকে প্রেস উইং এর দায়িত্ব পাওয়ার পরে প্রেস সেক্রেটারি হিসাবে কেন আমাকে রেগুলার সামনে আসতে হবে, এবং দরকার আছে কিনা, আদৌ দরকার আছে কিনা? যদি দরকার না থাকে, আপনার কাছে কি মনে হয় যে সারাক্ষণ যদি আমি কথা বললেই সব ঠিক হয়ে যাবে? আমার প্রধানমন্ত্রী তার একটা, আমার নেতৃত্বাধীন সরকারের মূল জায়গাটা হচ্ছে যে কথা কম, কাজ বেশি। ভাই, একটা ছোট্ট প্রশ্ন করে, আমাদের একদম হাতে সময় কম, শেষ করতে চাই। বিগত সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি অনেক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, কেউ কেউ জেলে আছেন, কারোর বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি এবং অনেকে জামিন পাননি। এটি নিশ্চয়ই সরকারের নজরে আছে। হ্যাঁ, বিএনপি সরকারের আমলে কেউ গ্রেপ্তার হয়নি। তো
এর আগে বেশ কয়েকজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। সম্প্রতি নোয়াব নিউজ ওনার্স মানে সংবাদপত্র মালিকদের সংগঠন, ওনারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তারা এই প্রসঙ্গটা উঠেছেন। তো যেহেতু বিষয়টা আইনগত, সেটা প্রধানমন্ত্রী বলেছেন যে ঠিক আছে, দেখবেন বিষয়টা, ওনার যদি সরকারের পক্ষ থেকে কোনো কিছু করার থাকে দেখবে। তো সরকার বাট এরা যেভাবে আইনগতভাবে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার, আইনগতভাবে যেভাবে জিনিসটাকে নিষ্পত্তি করা যায় সেভাবে নিষ্পত্তি হবে এটা। আপনারা একটু বলবো যে বিএনপি যখন শেষবার ক্ষমতায় ছিল তখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম খুব সক্রিয় ছিল না বাংলাদেশে। এখন এখন যে ক্ষমতা এসেছে, এখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম খুব সক্রিয় এবং অনেক রকম খবর আমরা পাই, সত্য পাই, মিথ্যা পাই, গুজব পাই, সমালোচনা পাই। এটিও আপনাদের জন্য কোনো চাপ তৈরি করছে কিনা, যদি ছোট্ট করে বলেন। অবশ্যই চাপ তৈরি করছে, এটা আমাদের জন্য চাপ তৈরি করার বিষয় না। বিষয়টা হচ্ছে যে সত্য মিথ্যা যেভাবে হচ্ছে, আপনি তো নিজেই জানেন না, আমি তো নিজেই জানি না যে আমার বিরুদ্ধে কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনারা জানেন সম্প্রতি যে গত 2 দিন থেকে একটা ঘটনা ঘটেছে, একটা বাজে একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। এমন ঘটনা হচ্ছে যা আমাদের রুচি বোধের জায়গা কোন জায়গায়। অবশ্যই আপনার সঙ্গে আমার ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, আপনার সঙ্গে আমার ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সেই ভিন্ন মতকে তুলে ধরতে গিয়ে আমরা শিষ্টাচার বর্জিত হচ্ছে কিনা, মূল্যবোধ হারাচ্ছে কিনা, এই জায়গাটা তো আমাদের চিন্তা করতে হবে। সো আমি মনে করি সোশ্যাল মিডিয়ার সত্য মিথ্যা তুলে ধরার জন্য আপনার কাছে বরং আমার একটা অনুরোধ থাকবে, আপনার প্রতিষ্ঠানের কাছে অনুরোধ থাকবে, আপনারা একটা ফ্যাক্ট চেকের অনুষ্ঠান করেন রেগুলার 15 মিনিট, তাহলে দিনের শেষে রাতের বেলা করবেন, সারাদিন মানুষ দেখবে যে তারা যা দেখেছে এটা সত্য মিথ্যা কোনটা। একটা প্রোগ্রাম চালু করেন, তাহলে মানুষ সচেতন হবে এবং আমরা আশা করি এই সমস্যাটা তো আমাদের একা সমস্যা না, সারা বৈশ্বিক সমস্যা, এটা আমরা ওভারকাম করতে সক্ষম হব। অনেক ধন্যবাদ আমাদের এই পর্বে অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য। বিদায় নিচ্ছি এবার। দর্শক, সময় হলো বিদায় নেওয়ার। এই ছিল আজকের প্রাসঙ্গিক। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের অনুষ্ঠান, এছাড়া ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজ। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। আজকের মতন শুভরাত্রি।